সো এটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িতের টাইপ 1 কুলম্বের সূত্রের ব্যবহার, ঠিক আছে? সো কুলম্বের সূত্রের ব্যবহারের মধ্যে এখানে টোটাল 7টা কোশ্চেন আছে। আমরা চেষ্টা করব এই 7টা কোশ্চেনই সলভ করার, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। সো এটা পরে তোমার হচ্ছে যে হবে আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে ঠিক আছে। সো এইখানে হচ্ছে প্রথম টাইপটা হচ্ছে কুলম্বের সূত্র। সো একটুখানি থিওরি পড়তে হবে আমাদের। এই সূত্রটা তো তুমি জানো, ঠিক আছে? এটা কিসের সূত্র? কুলম্বের সূত্র। সো জি কুলম্বের সূত্র এখানে আরেকবার একটু আলোচনা করি। কে এর মানটা হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। সেটা একটু জানতে হবে। সো এখানে কে এটাকে যদি একটু ভেঙে লেখো তাহলে অনেকটা এমন হবে অল্টারনেটিভ কুলম্বের সূত্র 1/4πε0। এপসিলন নট এর মান কত? হ্যাঁ, স্যার, এপসিলন নটের মানটা তো আপনি আমাকে দেন নাই কালকে, আর দিলাম দেখি নাই। সো 8 এপসিলন, পয়েন্ট হ্যাঁ 8 পয়েন্ট 9 8.89 ইন্টু 10⁻, স্যার আমার পুরোটা মনে নাই, কারণ আমার লিখে এপসিলন আমি এর একটু মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 নিউটন, আচ্ছা, কুলম্ব স্কয়ার। 854 নিউটন কুলম্ব কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার, ঠিক আছে? সো এটা হচ্ছে এপসিলন নট এর মান। আচ্ছা, এখানে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে। মেইন কোশ্চেন গুলো সলভ করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। এই সূত্রটা মনে আছে? এটা কিসের সূত্র বলো তো? স্যার দাঁড়ান এক মিনিট। আমরা ভেক্টর পড়ছি না? এটা হচ্ছে ভেক্টরে ভেক্টরের সূত্র। এটা দুইটা ভেক্টরের ধরো পি ও কিউ, এই দুইটা দুইটা ভেক্টরে ভেক্টর যদি রাশি আমরা থাকলে তখন এই সূত্র ব্যবহার করলাম। দুইটা ভেক্টর যখন আমরা হ্যাঁ, যোগ পি করি, ওয়ান কিউ টু পি পি যদি একটা ভেক্টর কিউ, হয়, কিউ যদি একটা তারপর ভেক্টর কস হয়, এই দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করতে যাই তাহলে আমাদের এই যে লব্ধি সূত্র দিয়ে করতে হয় আর কি। তাহলে সূত্রটা কি? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 pq cos আলফা। আলফা হচ্ছে যে দুইটা কস। ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল, ঠিক আছে? তো ধরো সাপোজ এইটা একটা ভেক্টর, ধরো এরকম একটা, এই যে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সো এ বি একটা ভেক্টর, অ্যারো চিহ্নটা এদিকে দেই। সো এ বি একটা ভেক্টর আর বি সি একটা ভেক্টর। সো দুইটা ভেক্টরের মাঝের যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা আলফা বলি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে জি হবে। স্যার। আচ্ছা, স্যার, আপনি ত্রিভুজটা এরকম উল্টা আঁকছেন কেন? এমনি আঁকছি আর কি, যে অনেক সময় অনেক ভাবে থাকতে পারে না কোশ্চেন। আচ্ছা, এখানে একটা ফর্মুলা W = mg, এটা হচ্ছে ওজনের ফর্মুলা। সো ধরো একটা কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করি। তো এইখানে হচ্ছে যে আমাদের ধরো এইখানে একটা গ্রাউন্ড, এটা ধরলাম গ্রাউন্ড, গ্রাউন্ডের এখানে ধরো একটা বাক্স আছে, ঠিক আছে? এখন আমি এই বাক্সটাকে উঠাইতে যাচ্ছি, উপরে উঠাইতে যাচ্ছি, ঠিক আছে? এখন উপরে উঠাইতে গেলে আমাদের দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যে কোনো মানুষ আসবে অথবা কোনো একটা মেশিন এসে এটাকে উপরে উঠাবে, অথবা আরেকভাবে করতে পারি, আমরা দুইটা চার্জ এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে? ধরো হুম, এটা হচ্ছে যে প্লাস চার্জ, তো আমরা দুইটা মাইনাস চার্জ এখানে দিয়ে দিলাম। সেই মাইনাস চার্জ দুইটা আলাদা আলাদা করে এই বক্সটাকে আকর্ষণ করবে, ঠিক আছে? এখন হ্যাঁ এই মাইনাস চার্জটা বক্সটাকে আকর্ষণ করে নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে। নিজের দিকে নেওয়া মানে হচ্ছে যে এখানে আহ, উপরে ওঠানো আর কি। সো কি কি জিনিস বাধা দিবে এই দুইটা চার্জ যখন এই স্যার, বস্তুটাকে এখানে উল্টো হবে কেন, উপরে উঠবে কেন, আমি জিনিসটা আমি জানতে মাইনাস চাচ্ছি। প্লাসটাকে আকর্ষণ করবে না? ফোর্সটা তো
ফোর্সটা তো আপনার মানে মেন জিনিসটা তো নিচে, উপরের তো আর এটা উঠবে না। এইখানে এই যে বক্সটা তো নিচে। বক্সটা তো নিচে, কিন্তু আমরা দুইটা চার্জ উপরে ঝুলাই দিছি না, তো ওই দুইটা চার্জ তো হ্যাঁ, বক্সটাকে আকর্ষণ করবে, তাই না? আর আমরা ধরে নিচ্ছি চার্জের যে হ্যাঁ, পরিমাণটা সেটা একটু বেশি, এর কারণে বক্সটাকে সে নিজের দিকে টানতে পারবে আর কি। ওকে। বুঝতে পারছো? তো এইখানে হচ্ছে যে জি, আমরা ধরো সাপোজ যদি এরকম হয়, তাহলে এখন কোন কোন জিনিস, এই যে দুইটা চার্জ মিলে যে বক্সটাকে টানতেছে, কোন কোন জিনিস আসলে বাধা দিবে? এই নিচের দিকে বক্সটার কোন কোন জিনিস কাজ করতেছে? একটা হচ্ছে বক্সটার নিজের একটা ভর আছে, হ্যাঁ, আর একটা হচ্ছে যে গ্র্যাভিটি তাকে টানতেছে, ঠিক আছে? হ্যাঁ, তাইলে আমরা হুম। এই 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 যে যেটা পাইলাম সেটা হচ্ছে যে পানিটা ডাব্লু। দাও তো। সো আমরা স্যার যদি, 1 মিনিট হোল্ড করুন। একটু হোল্ড করেন, আমি শুধু মেডিসিনটা খেয়ে নিচ্ছি। সো উপরে উঠতে এই বস্তু দুইটা জিনিস বাধা দিবে, একটা হচ্ছে বস্তুর নিজের ভর, আর একটা হচ্ছে যে পৃথিবীর আকর্ষণ মানে গ্র্যাভিটি। তো এই দুইটাকে আমরা জি, একসাথে বলি ওজন। ওজনের চেয়ে যদি বেশি আমরা বল দিতে পারি এখানে, ঠিক আছে? সো তাহলে ধরো এটা এখানে, ফোর্স হয়ে যায়। এখানে একটা চার্জ ধরলাম, এ এ এ- এ বিন্দুতে একটা চার্জ, বি বিন্দুতে একটা চার্জ। তো এই বিন্দুতে চার্জটা যে বলটাতে আকর্ষণ করবে সেটা আমরা ধরলাম F1, এটা ধরলাম হচ্ছে F2। তো এই জি। দুইটা মিলে একটা এফ নিট বল তৈরি হবে, তাই না? মানে স্যার দুইটা নিট মিল, বল কি? নিট বল মানে হচ্ছে যে দুইটা মিলে একটা বল হিসাবে বস্তুটাকে উপরে তোলার যে চেষ্টাটা, সেটা দুইটা মিলে একটা বল যদি চিন্তা করি আর কি। দুইটা বল আলাদা আলাদা করে কাজ করবে না, কিন্তু দুইটা বলের উদ্দেশ্য তো সেম, বস্তুটাকে উপরে ওঠানো। তো আমরা ওইখানে নিট বলটা, মানে নিট বল মানে হচ্ছে যে দুইটা বলের সমষ্টি টাইপের বল আর কি। বুঝতে পারছো? সো এই যে নিট বলটা, যে বলটা আসলেই কাজ করবে ওই বস্তুটার উপর, সেটাকে আমরা নিট বল বলতেছি আর কি। সো এই যে বুঝতে পারছি। নিট বলটা যদি এই যে ওজনের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা উপরে উঠবে, ঠিক আছে? আর যদি অনেক বেশি হয় তাহলে অনেক বেশি উপরে উঠবে। তো এইটা একটা কনসেপ্ট আমাদের মেইন প্রবলেমে কি হয়তো বা লাগবে। আরেকটা কনসেপ্ট এখানে যে সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজ কাকে বলে। এমন ছোটবেলা একটি থেকে আমরা দ্বীপ ত্রিভুজ। ছোটবেলা থেকে শিখছি যে যেই বাহুর তিনটা বাহুই সমান সেটাকে সমবাহু ত্রিভুজ বলে। বাট এর সাথে এটা মনে আপনার রাখতে হবে। আপনি আপনার স্ক্রিনটা একটু ছোট করেন, আপনি বেশি জুম করে ফেলছেন। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? আর একটু বেশি না, আর অল্প একটু করুন। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। এখন তো ঠিক আছে। এরকম হইলে আমাকে বলবো, আমি একটু ঠিক করে দিব, ঠিক আছে? সো সমবাহু ঠিক ত্রিভুজটা আছে। কি? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে তিনটা বাহুই সমান হইতে হবে। তো ধরো কোন একটা ত্রিভুজ যার তিনটা বাহুই সমান। স্যার আপনি অন্য কালার ইউজ করেন ব্ল্যাক এর থেকে। হ্যাঁ, সো কোন একটা ত্রিভুজ যার তিনটা বাহুই সমান সেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। বাট এর সাথে সাথে মনে রাখতে হবে তিনটা কোণও সমান হবে সমবাহু ত্রিভুজের, ঠিক আছে? তো যেহেতু জি, এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, যেহেতু তিনটা কোণ সমান তো প্রত্যেকটাই 60 ডিগ্রি করে হবে, 60 60 60 180। জি। সো এটা একটা কনসেপ্ট আমাদের মেইন প্রবলেমে গিয়ে হয়তো বা কাজে লাগবে। আচ্ছা, আর কি আছে দেখি, আর একটু থিওরি আছে। সেখানে একটা কোণের ব্যাপার আছে আর কি। সো এই যে এটা একটা দেখতেছো, এটা একটা কি, এটা একটা চতুর্ভুজ। সো এটাকে আমরা, হ্যাঁ, এখন ধরো আমরা যদি ধরে নেই যে এটার, এই চতুর্ভুজের চারটা বাহুই হচ্ছে 1 মিটার করে, ঠিক আছে? হ্যাঁ, এইটা 1 মিটার, এইটা 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার। তাহলে এটা একটা জি। বর্গ বলতে পারি আমরা। বর্গ তো বলতে পারি না, কারণ বর্গ হইতে গেলে হ্যাঁ, 90 সবগুলা ডিগ্রি হইতে হবে। তো আমরা ধরে নিলাম যে এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি করে, বর্গ এটা একটা আর কি, ঠিক আছে? যদি ধরে নিলাম আর কি যে এটা একটা বর্গ, বা যাই হোক, এখন দেখো এখানে যদি আমরা একটা সার্কেল আঁকাই তাহলে এই সার্কেলটা কতটুকু হবে? সার্কেলটা, এই সার্কেলটা কত কত ডিগ্রি কোণ হবে? আমরা যদি সার্কেলটা আঁকাই তাহলে সার্কেলটা কি হবে? এই যে এই সার্কেলটা কিন্তু সেই সার্কেলটা, বুঝতে পারছো? হুম, মাঝখানে যেই সার্কেলটা আঁকাইলাম সেই বুঝতে সার্কেলটাই কিন্তু পারছি। এই সার্কেলটা। তো এই সার্কেলটা হবে হচ্ছে 360 ডিগ্রি, তাই না? এখন দেখো সার্কেলের মাঝখান দিয়ে একটা দাগ, আর এই দিক দিয়ে একটা দাগ, মানে দুইটা যে কর্ণ গেছে, ঠিক আছে? হ্যাঁ, তো এই কর্ণ, এখন দেখো যেহেতু এইটা হচ্ছে যে তোমার হলো যে 360 ডিগ্রি, তো আমরা যদি এইটা বলি যে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে তো সমস্যা নাই, তাই না? যেহেতু এটা একটা বর্গ, তো 90 ডিগ্রি করে প্রত্যেকটা হবে আর হুম, কি। এখন যদি আমি তোমাকে বলি যে এই যে এখানে এ আছে, দেখছো? দেখা যাচ্ছে? এই যে এখানে এ, জি। এ ডি। আমি স্যার, যদি এখন বলি এখানে একটা পয়েন্ট বললাম হচ্ছে এটা ও, তো এ ও ডি, এটার অ্যাঙ্গেল কত?
তাহলে AOD এর অ্যাঙ্গেল হবে কত 90 ডিগ্রি। বুঝতে পারছো? 90 ডিগ্রি। জি হ্যাঁ, AOD এর অ্যাঙ্গেল 90 জি ডিগ্রি। সো এটাই আর কি, জি যে স্যার, এই বুঝতে এই টাইপের একটু কনসেপ্ট গুলো হয়তো আমাদের কাজে লাগবে। সো AOD, এই যে এখানে A ধরলাম, এটা D ধরলাম, এই আর জন্য এখানে আপনি O আমাকে ধরলাম। এক্সট্রা একটা থিওরি পড়ায় নিলেন যাতে হ্যাঁ, একটু পরে পরে নিলাম কনসেপ্ট। যদি পরবর্তীতে যাতে সমস্যা না হয় আর কি। আমরা অনেক সময় কি হয় যে কনসেপ্টে প্রবলেমের মধ্যে ঢুকে আর বের হইতে পারি না। কারণ কি, প্রবলেমের মধ্যে আরো 3-4টা প্রবলেম দেখি, ঠিক আছে? সো আরো 3-4টা প্রবলেম যাতে না দেখতে হয়, এর জন্যই আমাদের প্রবলেমগুলো একটু আগেই দেখতেছি। সো এটা একটা দেখো উপাংশ রিলেটেড থিওরি। এগুলো আমরা অনেকটা ভেক্টরে পড়ে আসছি, বাট এখানে একটু নতুন ভাবে হয়তো বা দেখা লাগতে পারে। তো ধরো সাপোজ এইখানে এ বিন্দুটা আছে না, এ বিন্দুটা, এই যে এ বিন্দু দেখা যাচ্ছে। হ্যালো। সো দেখো বুঝতে পারি। এটা হচ্ছে যে উপাংশের একটা থিওরি। সো এখানে এই থিওরিটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর কি। সো এখানে দেখো এ পয়েন্টে হচ্ছে যে একটা ধরো বস্তু আছে, ঠিক আছে? সো এ পয়েন্টে কি আছে, একটা হ্যাঁ বস্তু আছে। সো আমি ধরে নিলাম এ পয়েন্টে একটা বস্তু আছে। সো এটা হচ্ছে এ পয়েন্টে একটা বস্তু আছে। আর ধরে নিলাম যে এইখানে তোমার বি আর সি পয়েন্টে একটা দুইটা চার্জ আছে। বি আর সি পয়েন্টে কি আছে, চার্জ আছে। তো ধরলাম এটা চার্জ। পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। তো এখন এই যে বস্তুটা, এই বস্তুটার যে মানে ওয়েট, সেটা নিচের দিকে কাজ করতেছে, মানে W = mg, হ্যাঁ, ঠিক আছে? এখন এই চার্জের, তুমি যদি এই চার্জটাকে যদি দেখো, তাহলে এই চার্জটা কি করবে, এইখানে একটা বল ক্রিয়েট করবে, এখানে একটা বল ক্রিয়েট করবে, দুইটা চার্জ দুই দিকে দুইটা বল ক্রিয়েট করবে, তাই না? বুঝতে পারছো? উপরের দিকে বল ক্রিয়েট করবে। এই যে চার্জ, ধরো এটাও যদি মাইনাস, এইখানে যদি আমরা ধরি এটা হচ্ছে মাইনাস বস্তু, ঠিক আছে? তাহলে বস্তুটাকে কি করবে, আকর্ষণ করবে। অথবা যদি আমি ধরি এটা প্লাস, হ্যাঁ, প্লাস চার্জ, তাহলে কি করবে, বিকর্ষণ করবে। তার মানে বা বিকর্ষণ এই করবে। দুইটা চার্জ কি করবে, উপরের দিকে তাকে ঝুলতে হেল্প করবে, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? এই দুইটা চার্জ বিকর্ষণ কি করবে, করলে তো আর হবে না, আকর্ষণ বিকর্ষণ করবে। করলে হবে। আকর্ষণ করলে তো টেনে নিবে, নিচের দিকে টেনে নিবে, আর যদি বিকর্ষণ করে তাহলে সে উপরের দিকে ঝুলবে। বুঝতে পারছো? উপরের দিকে ঝুলে থাকবে, নিচে নামবে না। হ্যাঁ, এখন কোন কোন কারণে ঝুলবে এটা একটু দেখো খেয়াল করে। এটা একটু বুঝতে হবে আর কি, কোন কোন কারণে ঝুলবে। এখন দেখো আমরা যদি এই এই যে এটাকে ধরলাম এফ বল, ঠিক আছে? এটাকেও ধরলাম এফ বল, ধরে নিলাম দুইটা বল সেম আর কি, চার্জ যেহেতু সেম, এই দুইটা চার্জ সেম ধরে নিলাম আর কি। সো এইটা যদি আমরা একটু বাড়াই তাহলে বলটা এইভাবে বাড়বে, তাই না? আচ্ছা, হ্যাঁ, আবার এইটাও যদি বাড়াই এই বলটা, তাহলে বলটা এইভাবে বাড়বে। এখন দেখো এইটা যদি আমরা একটা ফোর্স ধরি, তাহলে এই ফোর্সের দুইটা উপাংশ থাকে। ফোর্সের কয়টা উপাংশ থাকে, দুইটা। আমি আচ্ছা এটা স্যার, উপাঙ্কটা কি আমাকে একটু উপাংশ, কাইন্ডলি বুঝাবেন? আমি উপাংশ হচ্ছে যে ধরো সাপোজ হচ্ছে যে একটা এক্স অক্ষ বরাবর আহ, ওই বলটার একটা এক্স অক্ষ বরাবর প্রভাব থাকে, একটা ওয়াই অক্ষ বরাবর প্রভাব থাকে। যে কোনো বলে, ধরো এটা একটা বল, ঠিক আছে? তো এই বলটার একটা হুম এক্স অক্ষ বরাবর প্রভাব থাকবে, আরেকটা হচ্ছে যেহেতু 2 ডাইমেনশন আমরা কনসিডার করতেছি, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ হুম বরাবর আহ, প্রভাব থাকবে, ঠিক আছে? এখন আবার সেম এই যে এইটারও হবে, আমরা যদি অন্য একটা কালার ইউজ করি, তাহলে এখানেও এই যে এই বলটা, যে এই যে এফ বলটা, এটারও একটা এক্স অক্ষ বরাবর প্রভাব থাকবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর প্রভাব থাকবে, এই যে এই দিক দিয়েই আরেকটা প্রভাব থাকবে, মানে এই যে এই বলটার। বুঝতে পারছো? জি, দুইটা বুঝতে বলকে যদি পারছি। আমরা একটু বাড়াই তাহলে দুইটা বলেরই এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে দুইটা প্রভাব থাকবে। এখন দেখো আমাদের কনসার্নের ব্যাপার হচ্ছে যে এখন এক্স অক্ষ বরাবর যে মানে প্রভাবটা, সেটাকে আমরা বলি হচ্ছে যে এক্স অক্ষ বরাবর যে প্রভাবটা, সেটাকে আমরা কি বলি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, এক্স অক্ষ বরাবর যে প্রভাবটা, সেটাকে আমরা বলি হচ্ছে আহ তোমার হলো ওকে। এফ সাইন থেটা, ঠিক আছে? সো এখানে আমরা ধরে নিলাম যে এটা এফ সাইন থেটা। বুঝতে পারছো? হুম তো যেহেতু আমাদের এটা আমরা লাল কালি ইউজ করছি, তো লাল কালি দিই, তাহলে এইদিকেও কি হবে, এফ সাইন থেটা হবে, ঠিক আছে? আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর ধরি আমরা হচ্ছে কস থেটা, তাহলে কি হবে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর কস First, থেটা, তাহলে দুইটাই যেহেতু সেমই হবে, কারণ বল সেম। স্যার এটা কি একদম ফিক্সড সব সময় হবে? হ্যাঁ, সবসময় এক্স অক্ষ বরাবর এফ সাইন থেটা, আর ওয়াই অক্ষ বরাবর এফ কস থেটা। ফার্স্ট এটা। আচ্ছা, তাহলে কি হবে, যে দেখো এখানে আমরা যদি এই যে এই বলটা চিন্তা করি, তাহলে এর ওয়াই অক্ষ বরাবর একটা হচ্ছে যে যে মানে প্রভাবটা রাখবে, সেটা হচ্ছে যে এফ কস থেটা, তাই না? বুঝতে পারছো?
আর জি এইখানে এই যে এই বলটা যে প্রভাবটা রাখবে, এই যে এই বলটা সেটাও এখানে কি রাখবে, এফ কস থিটা রাখবে, ঠিক আছে। এখন আমাদের এই যে বস্তুটা, মেইন যে বস্তু এ বিন্দুতে যে বস্তুটা, এই বস্তুটার যে হচ্ছে যে মানে উদ্দেশ্যটা সেটা হচ্ছে ঝুলে থাকা। তো এই এক্স এক্স অক্ষ বরাবর যে এই জিনিসগুলো আছে, এটা আলটিমেটলি এই বস্তুটাকে ঝুলে থাকা কোনোভাবে নিয়ন্ত্রণ করে না। এই যে এক্স অক্ষ বরাবর যেগুলো আছে, বুঝতে পারছো? এটা হয়তো বা বাম পাশে ডান পাশে যাইতে হেল্প করে, বাট আলটিমেটলি কি করে না, এই ঝুলে থাকাতে কোনো এর মানে কোনো প্রভাব নাই আর কি। বাট ওয়াই অক্ষ বরাবর যেই দেখো, এই বস্তুটা উপরের দিকে যাবে, দেখছো উপরের দিকে। কি কারণে, কোন জি বলটার কারণে যাবে? কারণ এই যে এই বলের এফ কস থিটা আর এই বলের এফ কস থিটা, এটার কারণে, দুইটা এফ কস থিটার কারণে সে উপরের দিকে যাবে। কিন্তু সে আবার নিচের দিকেও নামতে চাবে। কেন নিচের দিকে নামতে চাবে? বিকজ তার ওজন মানে ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। তাইলে আমরা এটা বলতে পারি, যখন ডাব্লিউ ইকুয়ালস টু দুইটা এফ কস থিটা সমান হবে, কারণ এফ কস থিটার জন্য সে উপরের দিকে যাবে, তাহলে তখন সে এই বস্তুটা নড়বে না। বুঝতে পারছো? জি আচ্ছা, যখন ডাব্লুটা বেশি হবে টু এফ কস থিটার চেয়ে, তখন কি হবে, বস্তুটা কি হবে? তখন বস্তুটা ঝুলে থাকবে, নামবেও না আবার যখন উঠবেও না। ডাব্লুটা বেশি হবে, ডাব্লু মানে ওজন, ওজন যদি বেশি হয় তখন কি হবে? ওজনটা বেশি তখন ঝুলে থাকবে। ওজন বেশি হলে ঝুলে কেন থাকবে? ওজন বেশি হলে পড়ে যাবে নিচে, তাই না? ওটা তো বলতে চাইছিলাম ওজন যদি তার কিন্তু বেশি হয় তাহলে সে তো পড়েই যাবে। ওজন আর যদি ওই এফ কস থিটা, দুইটা এফ কস থিটার যদি সমান হয়, তখন সে মানে ঝুলবেও না, মানে সে পড়বেও না, সে উপরে উঠবে না, সে ওইখানে স্থির থাকবে। আর যদি কোনো কারণে এফ টু এফ কস থিটা এটা যদি বেশি হয়, স্যার আপনার নিচেরটা দেখা যাচ্ছে না। কোনো কারণে যদি টু এফ কস থিটা বেশি হয়, এই যে কোনো কারণে যদি টু এফ কস থিটা বেশি হয়, তখন সে বস্তুটা উপরের দিকে উঠতে থাকবে। বুঝতে পারছো? জি আচ্ছা, এই যে এটা একটা থিওরি ছিল, এটা একটু মাথায় রেখো, আমাদের কোশ্চেন সলভ করার জন্য হেল্প হবে। এখানে একটা থিওরি হচ্ছে, আমরা জানি হচ্ছে বর্গের ক্ষেত্রফল কি। আমরা যদি জানি, আমরা আমরা এতটুকু জানি যে বর্গ চারটা বাহুই সমান। তো এটা এ হলে এটা এ হলে এটা এ এটা এ। আর এটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, so দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য। তো আমরা বলতে পারি এ স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া, তাই না? হ্যাঁ এখন যদি আমি জিজ্ঞেস করি যে আমার এরিয়া দরকার নাই, আমার এই যে এই কর্ণ দরকার দুইটা, তো কর্ণের দৈর্ঘ্য কি হবে? এটা কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক আছে। So, কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে d ইকুয়ালস টু a√3, a√2। স্যার সো ডি কি? d হচ্ছে ডায়াগোনাল, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। বুঝতে পারছো? সো জি এ হচ্ছে যে একটা বাহু, একটা সাইডের সাথে √2 যদি তুমি গুণ করে দাও, তাহলে এটার কর্ণটা পেয়ে যাবা, এই যে যে কোনো একটা কর্ণ পেয়ে যাবা। বুঝতে পারছো? অনেক সময় আমাদের এই কনসেপ্টগুলো মনে থাকে না, ওই যে যে কোনো একটা কোশ্চেনে গেলে হয়তো বা ওই কোশ্চেনের মেইন যে সমস্যাটা সেটা এই ধরনের কনসেপ্টে চলে আসে। তো এই কনসেপ্টগুলো আমি একটু আলোচনা করে নিলাম। এখন আমরা আসি বিগত বছরের কোশ্চেন। এখন আমরা একদম মেইন যে স্যার কোশ্চেনগুলো। হ্যাঁ আপনি বলো। কি ক্লাস রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড করতেছি। বিগত বছরের কোশ্চেনে আসছি। বিগত বছরের কোশ্চেনগুলো যেই 7টা কোশ্চেন ছিল আমাদের, এই 7টা কোশ্চেন সলভ করব, ঠিক আছে। সেখানে দেখো জি প্রথম কোশ্চেন বলছে যে, কোশ্চেনটা যদি পড়ি তাহলে আমাদের একটা কোশ্চেন অন্তত 2-3 বার পড়া উচিত কোশ্চেনটা ভালো মতো বোঝার জন্য, ঠিক আছে। সেইখানে ঠিক আছে। কোশ্চেনটা বলছে যে আহ, একটি ধনাত্মক, হ্যাঁ, একটি তৃতীয় একক তৃতীয় একটি ধনাত্মক। ধনাত্মক আধানযুক্ত বস্তু, একক ধনাত্মক মানে প্লাস ওয়ান কুলম। সো এইটা যদি এ বিন্দুতে স্থাপন করা যায়, সো এ বিন্দুটা হচ্ছে এইটা। সো এ বিন্দুতে যদি আমরা +1 একটা কুলম রাখি, আর এখানে বলছে যে তাইলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে। তো এখানে তার মানে একটা চার্জ দিয়ে তো তুমি গতিশীল করতে পারবে না, তোমার একের অধিক চার্জ লাগবে। তো এখানে বলছে, দেখো উদ্দীপকটা যদি একটু সুন্দর করে পড়ো, বলছে চিত্রের বি ও সি বিন্দুতে যথাক্রমে এত এত চার্জ আছে। তো বি বিন্দুতে একটা চার্জ আছে, চার্জটার পরিমাণ হচ্ছে +9, যেহেতু ন্যানো কুলম তো আমরা একটু 10⁻⁹ লাগাই দিতে পারি, তাইলে এত কুলম হইলো। সি বিন্দুতে আরেকটা চার্জ আছে, এটা বলছে -16, তো এইটার সাথে যেহেতু এটা ন্যানো কুলম তো -9 লাগাই দিতে পারি, তো এটা কুলম হইলো। সো এখন খেয়াল করে দেখো, যদি তুমি একটু একটু যদি তুমি কমন সেন্স খাটাও, তাহলেই বুঝতে পারবা যে আসলে ঘটনাটা কি। সো এই যে বি বিন্দুতে যেই চার্জটা আছে দেখতেছো, বি বিন্দুতে যেই চার্জটা, এইটা কিন্তু এই এই যে এ বিন্দুর চার্জটাকে দূরে ঠেলে দিবে। এটা কি বুঝতে পারছো? বি বিন্দুর যে চার্জটা, এটা এ বিন্দুর চার্জটাকে দূরে ঠেলে দিবে। কারেন্টটা বিকর্ষণ করবে। কারণ কি? কারণ হচ্ছে যে এটা প্লাস বিকর্ষণ প্লাস। করবে।
দাঁড়াও একটু ঠিক করে নিই। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় দেখতে তাহলে আমাকে একটু বলবা, ঠিক আছে? স্যার আপনি আরেকটু ছোট করেন, এটা তো বেশি বড় করে ফেলছেন। আচ্ছা, কিন্তু কোশ্চেনটা তো বুঝতে পারতেছ। আচ্ছা ঠিক আছে, আমি একটু ছোট করি। একটু দেখা ছোট যাচ্ছে? করেন। হ্যাঁ, ঠিক আছে, এখন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। এখন ফুললি দেখতে পারবা। সো এইটা হচ্ছে ব্যাপার যে তোমার হলো বি বিন্দুতে যে চার্জটা আছে সেটা এ বিন্দুটাকে দূরে সরাই দিবে, ঠিক আছে? এখন দেখো সি বিন্দুতে যেই চার্জটা আছে সেটা এ বিন্দুটাকে এ বিন্দুতে যেই চার্জটা আছে সেটাকে কাছে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কি তোমার হচ্ছে যে এ থেকে দূরে দিকে গতিশীল হবে, নাকি এ বি এর দিকে বা এ সি এর দিকে গতিশীল হবে? এটা হচ্ছে কোশ্চেন, যে কোন দিকে গতিশীল হবে, ঠিক আছে? এখন এই গতিশীল কোন দিকে হবে এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের একটু মাথা খাটাইতে হবে। কিভাবে মাথা খাটাবো? যে আমরা প্রথমে এ, এই যে বি বিন্দুতে এই চার্জটা আছে, বি বিন্দুতে যে চার্জটা আছে সেই চার্জটা কত? সেই চার্জটা হচ্ছে +9 × 10⁻⁻৯, তাই না? সে এত কুলম্ব চার্জ। এই চার্জটা এ বিন্দুটাকে, মানে এ বিন্দুতে যেই চার্জটা আছে সেই চার্জটে +1 যেই কুলম্ব চার্জটা, এই চার্জটাকে কতটুকু আহ, আকর্ষণ করতেছে, মানে আমরা এখানে আকর্ষণ বল যেটা সেটা বের করব। বুঝতে পারছো? জি। আচ্ছা, তারপরে আমরা বের করব যে সি বিন্দুর যে চার্জটা, সি বিন্দু চার্জ হচ্ছে যে -16 × 10⁻৯, এই চার্জটা এ বিন্দুর যে চার্জটা সেই চার্জটাকে কতটুকু আহ so, আগের চার্জটা কি করবে, বিকর্ষণ করবে, এই চার্জটা আকর্ষণ করবে যেহেতু মাইনাস। তো F2 বের করব। F2 বের করার পরে আমরা দেখব যে মানে কোনটা এই বেশি থেকে পাওয়ারফুল। এ দুইটাতেই থাকবে, শুধু দুইভাবে বের করে নিতে হবে। এর হ্যাঁ, থেকে বির কতটুকু আকর্ষণ বা বিকর্ষণ হ্যাঁ, করতেছে, তারপরে বস্তুটি গতিশীল হবে না এর মাধ্যমেই বুঝতে পারবো আমরা। বুঝতে পারছো? মানে এফ হ্যাঁ, তো আমরা F1 বের করব। F1 কি? বি বস্তুটা বা বি চার্জটা এই চার্জটাকে কতটুকু বিকর্ষণ করতেছে। আর F2 বের করব, F2টা কি? সি চার্জটা এই চার্জটাকে কতটুকু আকর্ষণ করতেছে। তো দুইটা বের করার পরে আমরা দেখব যে কোনটা বেশি পাওয়ারফুল, ঠিক আছে? যদি আমরা দেখি যে F1 বেশি পাওয়ারফুল, তার মানে কি? তার মানে হচ্ছে যে বস্তুটা এ থেকে দূরে সরে যাবে, তাই না? এ থেকে যেটার দিকে দূরে সরে যাবে। F1 যদি, যেটার মান বেশি হবে ওটা থেকে দূরে চলে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? কেন স্যার ওটা থেকে দূরে যাবে কেন? কেন যাবে না এটা বলো। তোমার হচ্ছে যে যদি তুমি হচ্ছে এরকম দেখো যে এই যে F1 হচ্ছে বেশি মানে বল জেনারেট করতেছে। F1 মানে কি? F1 মানে হচ্ছে যে বি বিন্দুতে যেই চার্জটা আছে সেই চার্জটা এ বিন্দুটাকে বিকর্ষণ করতেছে। বুঝতে পারছো? F1 হুম। মানে কি? F1 মানে হচ্ছে বি বিন্দুতে যেই চার্জটা আছে সেই চার্জটা এ বিন্দুতে চার্জটাকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিচ্ছে। এখন F1 যদি পাওয়ারফুল হয় তাহলে সে দূরেই চলে যাবে। মানে F2 এর চেয়ে যদি F1 পাওয়ারফুল হয় তাহলে সে দূরেই চলে যাবে। এটা কি বুঝতে বুঝতে পারছো? পারছি। আচ্ছা, এখন যদি জি, F2 বুঝতে পারছি। পাওয়ারফুল হয় তাহলে কি হবে? তাহলে এটা এসির দিকে চলে আসবে, কারণ কি? -16 যেই চার্জটা সেই চার্জটা হুম, এ বিন্দুতে যেই চার্জটা আছে +1 কুলম্ব সেটাকে টেনে নিয়ে আসার চেষ্টা করবে, এবং সে যেহেতু সে পাওয়ারফুল তাহলে সে টেনে নিয়ে আসতে সক্ষম হবে। আর যদি এরকম হয় F1 = F2, তাহলে বস্তুটার কিছুই হবে না, এ বিন্দুতে যেই চার্জটা আছে সেই চার্জটা আসলে ওই জায়গাটাতেই থাকবে, এদিকেও যাবে না ওইদিকেও যাবে না, মানে গতিশীলই হবে না, সেই স্থিরই থাকবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে এখন পারছি। F1 এর সূত্রটা কি, F2 এর সূত্রটা কি? F1 এর সূত্র একদম সিম্পল, F1 K হচ্ছে কে কিউ ওয়ান Q1 Q2 দেন ডিভাইডেড কিউ বাই টু R স্কয়ার, বাই আর তাই না? স্কোয়ার বা এবি আচ্ছা, স্কোয়ার এখানে। আর এইটার F2 এর সূত্রটা কি? এখন যদি আমরা Q1 Q2 না লিখে আমরা যদি এখন Q1, কিউ ওয়ান প্রাইম এভাবে লেখা যায় না স্যার? আমরা যদি এখন Q1 Q2 না লিখে ধরো সাপোজ আমরা যদি এটা লিখি, ধরো যেহেতু এটা এ আর সি বিন্দুর মধ্যে ঘটনা ঘটতেছে, নিচেরটা মানে F2 আর কি। F2 কি হচ্ছে? F2 কি হচ্ছে দেখো। আচ্ছা, F1 কি হচ্ছে দেখো, বি বিন্দুটা মানে বি বিন্দুতে যেই চার্জটা সেই চার্জটা আর এ বিন্দুতে যেই চার্জটা সেই চার্জটা, এই দুইটা এই বিন্দুতে যেই চার্জটা আছে সেটা নিয়ে আমাদের গুণ করে দিলেই হবে। আর F2 হুম, কি হবে? সি বিন্দুতে যেই চার্জটা, সো সি কিউ দিলাম, আর এ বিন্দুতে যেই চার্জটা সেটা দিয়ে গুণ করে দিলে হবে আর আর স্কয়ার। বুঝতে পারছো? এখন দেখো আমরা কে এর মান জানি, তাই না?
কে এর মান কত 9 × 10⁹ 9 9 into আর বি বি কিউ এর মান জানি বি মানে বি বিন্দুতে যে চার্জটা সেটা অলরেডি জানি এ কিউ এর মানও জানি +1 চার্জ আর আর এই যে আর আর ডিসটেন্সটা লাগবে আমাদের স্যার ডিসটেন্সটা লাগবে আমি আমার বইয়ে এটার মান দেখছিলাম, কে এর মান দেখছিলাম 8.99 into 10 to একই the সেম power 9। 8.99 মানে হচ্ছে 9 তাই না একদম কাছাকাছি এখন দেখো আমাদের লাগবে হচ্ছে যে এ বি ডিসটেন্সটা লাগবে দেখতে পারতেছো এ বি জি ডিসটেন্সটা এই যে এই ডিসটেন্সটা লাগবে এ বি ডিসটেন্সটা লাগবে এই যে এ বি ডিসটেন্সটা ঠিক আছে আর আমাদের লাগবে কি আমাদের লাগবে হচ্ছে এসি ডিসটেন্সটা এই যে এসি ডিসটেন্সটা এ বি ডিসটেন্স আর এসি ডিসটেন্স যদি হয় আমরা এখানে আর আর স্কয়ার না লিখে আমরা এখানে আর স্কয়ার না লিখে ab স্কয়ার আর সি এসি স্কয়ার আর এ বি স্কয়ার আর আর এসি এসি স্কয়ার লিখে স্কয়ার। দিতে পারি আমরা যদি এই ভ্যালুগুলো জানি তাহলেই কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না এখন দেখো এই জিনিসটা বুঝতে গেলে আমাদের এখানে ক্লু দেওয়া আছে ক্লু কি দেওয়া আছে যে এডি মানে হচ্ছে যে টোটালটা এখন ধরো আমি একটু যদি এখানে আঁকাই তো এটা হচ্ছে টোটাল এই যে এডি ঠিক আছে এটা এ এটা হচ্ছে ডি সো এই টোটালটা কত টোটালটা হচ্ছে 12 সেন্টিমিটার সো আমরা সেন্টিমিটারকে মিটারেও নিতে পারি 0.12 হবে সো তোমার হচ্ছে যে এটা সেন্টিমিটারে রাখলাম সমস্যা নেই আর এখানে বলছে বি এডি এর মধ্যবিন্দু তার মানে বি আছে মাঝখানে যেটা হচ্ছে এডি এর মধ্যবিন্দু সো এডি এর যদি মধ্যবিন্দু হয় তাহলে এই পাশে 6 সেন্টিমিটার আর ওই পাশে 6 সেন্টিমিটার বি যদি মধ্যবিন্দু হয় বসে 6 তাহলে 6 হবে তাহলে আমরা এ বি পেয়ে গেলাম কত 6 এ বি কত পাইলাম 6 6 স্কয়ার এটা তো বুঝতে 6 পারছো এখন আমাদের লাগবে এসি হ্যাঁ এখন বলছে যে সি বিন্দু এডি কে 2:1 অনুপাতে বিভক্ত করে তো আমাদের কিন্তু এ বি এর কনসেপ্টটা শেষ এ বি কিন্তু আমাদের আর কনসেপ্টটা দরকার নাই আমাদের এ বি এর কনসেপ্টটা দরকার নাই তো আমাদের লাগবে এখন হচ্ছে এসি বিন্দু সো এসি বিন্দুটা আমরা দেখতেছি যে এইখানে আছে এই জায়গাটাতে আছে এবং এসি বিন্দু কি বলছে সি বিন্দুটা এডিটাকে 2 1 ভাগে ভাগ করে ফেলছে অন্তর্বিভক্তি করছে অন্তর্বিভক্তি মানে ভেতরেই ভাগ করে ফেলছে সো এই সি বিন্দুটা কি করছে এডিটাকে টোটাল এডিটাকে 2 আর 1 এইভাবে ভাগ করে ফেলছে মানে সি পয়েন্টটা যেখানে সেখানে 2 আর 1 এইভাবে ভাগ করে ফেলছে তার মানে তার বাম পাশে 2 ভাগ যাবে আর ডান পাশে 1 ভাগ যাবে বুঝতে পারছো জি এই যে এইটাই এখানে দেখো বলছে এই যে এই লাইনটাতে সি বিন্দু এডিটাকে 2 1 ভাগে ভাগ করে ফেলে তার মানে তার বাম পাশে 2 ভাগ যাবে সি বিন্দুটা যেখানে তার বাম পাশে 2 ভাগ যাবে ডান পাশে 1 ভাগ যাবে সো দেখো 12 সেন্টিমিটারের যদি 2 ভাগ ডান পাশে যায় মানে বাম পাশে যায় তাহলে এখানে হয় হচ্ছে 8 সেন্টিমিটার আর 1 ভাগ যদি সেন্টিমিটার ডান পাশে যায় তাহলে এখানে হচ্ছে 4 সেন্টিমিটার তাহলে টোটাল 4 মিলে 12 সেন্টিমিটার। সেন্টিমিটার আমরা জাস্ট 2 ভাগ এই পাশে দিয়ে দিচ্ছি 1 ভাগ এই পাশে দিয়ে দিচ্ছি এটা কি বুঝতে পারছো তো এখন আমরা জি এসি পেয়ে গেলাম এসি হচ্ছে 8 সেন্টিমিটার তো এটা আমরা করলাম এটা করে আমরা একটা অ্যান্সার পাইলাম তো অ্যান্সার পেয়ে আমরা যেটা অ্যান্সার পাবো ঠিক আছে অ্যান্সার যেটা পাবো অ্যান্সার আমরা এখানে নর্মালি পাবো হচ্ছে যে F1 আর F2 এই দুইটা সেম সমান। হ্যাঁ কিন্তু তোমার হচ্ছে যে বিপরীত দিকে F1 ইকুয়ালস টু F2 বাট এখানে বিপরীত দিকে যেহেতু সো মাইনাস F2 হবে সো আসলে আলটিমেটলি বস্তুটা স্থির হবে না বস্তুটা কি হবে মানে গতিশীল হবে না বস্তুটা স্থির থাকবে স্থির থাকবে। স্থির থাকবে এটা হচ্ছে কমেন্ট সেটা ছিল আমাদের প্রথম প্রবলেম চলো আমরা দ্বিতীয় প্রবলেমে যাই সো স্লাইডটা সো সেকেন্ড প্রবলেমে কি বলছে দেখো সো এইখানে বলছে যে তোমার হচ্ছে আহ, ধাতব গোলকটিকে সাম্য অবস্থায় রাখতে কি পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে এটা হচ্ছে কোশ্চেন ঠিক আছে সেখানে বলছে যে ও বিন্দুতে চিত্র অনুযায়ী বর্গক্ষেত্রের কেন্দ্র ও বিন্দু কোনটা ও বিন্দু হচ্ছে একদম মাঝের বিন্দুটা এই বিন্দুতে একটা 1 মাইক্রোকুলম তো 1 মাইক্রোকুলম মানে কি +1 × 10⁻⁶ কুলম এত চার্জে হুম চার্জিত 12 কেজি ভরের একটি ধাতব গোলক রাখা হইলো সো এই যে এখানে একটা গোলক রাখা হয়েছে তো বলছে যে এটাকে সাম্য অবস্থায় রাখার জন্য মানে স্থির রাখার জন্য হ্যাঁ নিচেও পড়বে না উপরের দিকেও যাবে না তো কি পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে এটা হচ্ছে কোশ্চেন কি পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে প্রশ্নটা বুঝতে পারছো স্যার পুরোটা বুঝতে পারিনি যদি আরেকবার বুঝে দিতেন। ঠিক আছে দেখো
এখন দেখো তোমার হচ্ছে যে এই একটু যদি খেয়াল করো তাহলে দেখো যে এই এ আর বি বিন্দুতে কোনো চার্জ নাই, ডি আর সি বিন্দুতে দুইটা চার্জ আছে, 4 কুলম করে, ঠিক আছে? জি তাইলে এই ডি বিন্দুতে যে চার্জটা আছে, এই চার্জটা এখানে যে +1 মাইক্রোকুলমের যে চার্জটা আছে ও বিন্দুতে, এটাকে কি করবে? যেহেতু এটাও প্লাস এটাও প্লাস, তো বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে। বিকর্ষণ যদি করে তাহলে বস্তুটাকে এই যে এখানে একটা বল প্রয়োগ হবে, বুঝতে পারছো? জি তার মানে এই বিডি বরাবর তুমি যদি চিন্তা করো তাহলে বিডি বরাবর একটা বল প্রয়োগ হবে, যেটাকে আমরা যদি নাম দেই F1, তাহলে আমরা একটা F1 পাবো, বুঝতে পারছো? স্যার আপনি ডিবি লিখছেন, হবে বিডি। বিডি বা ডিবি একটা লিখলেই হয়, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো আমরা সি বিন্দুতে যেহেতু একটা চার্জ আছে, সো সি বিন্দু চার্জ থেকে আমরা হচ্ছে যে একটা বল পাবো, সেটাকে আমরা সি এ বরাবর একটা বল পাবো F2, বুঝতে পারছো? জি হ্যাঁ, আচ্ছা। জি এখন ধরো সাপোজ এই বস্তুটাকে আমরা সাম্য অবস্থায় রাখতে চাচ্ছি, মানে কি স্থির রাখতে চাচ্ছি, তাই না? তো স্থির যদি রাখতে চাই তাহলে এখান থেকে আমরা একটা নিট বল পাবো, এফ নিট। নিট বলটা আমরা কিভাবে পাবো? ওই যে তোমার F1 আর F2 আলাদা করে বের করার পরে কি করতে হবে আমাদের? ওই যে ভেক্টর যোগ করে কিভাবে, r = √p² + q², আমরা থিওরিতে দেখে আসলাম। ওই বুঝতে সূত্র পারছি। বসাইলে আমরা এফ নিট পেয়ে যাব। এফ নিট পাওয়ার পরে আমরা এফ নিটটা আসলে কি? এফ নিটটা হচ্ছে যে টোটাল কতটুকু বল এই ও বিন্দুতে যে এই বস্তুটা আছে সেটার উপর প্রয়োগ হচ্ছে। এখন আমরা দেখব যে এই এই ও বস্তুটাতে, মানে ও বিন্দুতে যে বস্তুটা আছে সেটা আসলে ওজন কত হবে? তাহলে এম জি। তাহলে এম কত? দেখো 12 কেজি লেখা আছে। এই বস্তুটার ভর কত? 12। তাহলে 12 ইন্টু 12 কে 9.8। সো আমরা এখান 9.8। থেকে একটা ওজন পাচ্ছি কত? 117.8 নিউটন। এখন ধরো সাপোজ আমাদের আমরা নিট বলটা তো বের করতে পারবো নাকি? নিট বলটা বের করতে পারবো না, F1 বের করতে পারবো না, কারণ জি এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, দুইটা চার্জ আছে, আবার দূরত্বটাও জানি। এখন দূরত্ব কিভাবে বের করবা? দেখো দূরত্ব কিভাবে বের করবা বলো তো? এখানে 2 মিটার। এখন দেখো এইটা একটা বর্গক্ষেত্র যেহেতু, আর এইটা যেহেতু একটা কর্ণের দেখো এই যে তোমার এসি বা বিডি, আবার এগুলো কর্ণের একটা কর্ণ সূত্রটা না? কাজে লাগাইতে হবে। হ্যাঁ, কর্ণের সূত্রটা কাজে লাগে। তো এইখানে কর্ণের ডি সূত্রটা আমরা কি সমান জানতাম? সমান কর্ণের সূত্রটা ডি জানলাম এ সমান রুট সমান টু, তাই না? root 2। কিন্তু এখানে কি? এখানে তো ডিবি টোটাল কর্ণটা না, কর্ণটার অর্ধেক। অর্ধেক তো অর্ধেক হলে মানে কি 2 দিয়ে ভাগ, বুঝতে পারছো? জি তাহলে এখানে a এর মান যেটা 2 ইন্টু √2 আর ডিভাইডেড বাই 2, তো 2 2 যদি কেটে যায় তাহলে থাকে হচ্ছে √2। তার মানে আমরা এখানে এই যে F1 বের করতে গিয়ে আমাদের যে যতটুকু ডিসটেন্স লাগবে সেটা হবে হচ্ছে √2, বুঝতে পারছো? F1 বা জি F2 স্যার বুঝতে দুইটাই বের পারছি। করার জন্য আমাদের যে ডিসটেন্সটা লাগবে সেটা আমরা একটু দেখে নিলাম। তো এখন আমাদের এই দুইটা মিলে যে বলটা ক্রিয়েট হবে, এই বলটা যদি আমি ধরে নেই যে একটা ভালো বল হবে, মানে ধরো 25,000-এর মতো বল হবে। সো 25,000-এর মতো যদি বল হয়, তাহলে আমাকে বলো যে এই যে বলটা, এই বলটা আদৌ কি তাকে সামনের দিকে ধরে রাখবে? মানে ধরো টোটাল বল এতটুকু প্রয়োগ হচ্ছে, তার ওজন হচ্ছে এতটুকু, তাহলে কি সে সাম্য অবস্থায় থাকবে? না সাম্য অবস্থায় থাকার জন্য তার উপর কতটুকু বল প্রয়োগ করতে হবে এটা আগে বলো। স্যার তাকে সাম্য স্থির রাখার অবস্থা জন্য তার ওজন যতটুকু, তাই না? তার ওজন যতটুকু ততটুকু ততটুকু বল রাখতে যদি হবে। দেই তাহলে তো সে স্থির থাকবে। হ্যাঁ তাহলে আমাদের কি কিন্তু করতে হবে? 117.8 নিউটন বল দিতে হবে, তাই না? তাহলে আমাদের প্রশ্ন করছে যে কি পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে, বুঝতে পারছো? কি বলছে? জি কি পরিমাণ কি বল পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে। কোন দিকে প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের দেখো আমরা এতটুকু বুঝছি যে উপরের দিকে বল যাচ্ছে হচ্ছে 25,000-এর বেশি, আর নিচের দিকে বল আসতেছে কত? তোমার হচ্ছে 117.8 নিউটন, ঠিক আছে? এখন যদি তুমি সাম্য অবস্থায় রাখতে চাও, ঠিক আছে, তাহলে তাকে কি করতে হবে? এই ওজনের যে দিকে, যেহেতু উপরের দিকে বলটা বেশি, উপরের দিকে বল কত? 25,000-এর বেশি, 25,000-এর বেশি। 25,000 নিউটন, তাই না? আর নিচের দিকে বল কত? 117.8। তাহলে এইখানে আমরা একটা ভ্যালু পাবো 25,300-র মতো আর কি। তো ধরো এই ভ্যালুটা পাইলাম। এই বলটা কি করতে হবে? তার এই যে নিচের দিকে দিতে হবে, কিন্তু এই যে, বুঝতে পারছো, তার যে ওজনের দিকে আরো এতটুকু বল যদি আমরা প্রয়োগ করি তাহলে সে সাম্য অবস্থায় থাকবে, কারণ উপরের দিকে বলটা অনেক বেশি, তো নিচের দিকেও বলটা অনেক বেশি থাকতে হবে।
নিচের দিকে স্যার তার আপনি তো ডান পাশে একটু কম লিখবেন, মানে বাম পাশে একটু লেখার চেষ্টা করুন, কারণ আমার স্ক্রিনটা এদিকে আসে তো, তাই আপনার এই সাইডটা আমার একটু দেখতে অসুবিধা হয়ে যায়। এবার দেখা যাচ্ছে? সমস্যা নাই, হ্যাঁ, কোনো দেখা সমস্যা নাই, আমি যাচ্ছে। সব কিছু ম্যানেজ করে দিচ্ছি, তুমি জাস্ট বোঝার চেষ্টা করো কনসেপ্টটা। জি স্যার। টেকনিক্যাল সব সমস্যা আমাকে বলবো, আমি ঠিক করে দিব। সো এইটা কি বুঝতে পারছো যে আমার নিচের দিকে বল কম যাচ্ছিল, কিন্তু আমার এখন যেটা করতে হবে নিচের দিকে বল দিতে হবে। সো কতটুকু বল দিব? উপরের দিকে যতটুকু বল যাচ্ছে মানে বেশি যাচ্ছে, উপরের দিকে তো অনেক বল যাচ্ছিল, সো উপরের বলটা আর ওজনটা যদি মাইনাস করি যতটুকু বল থাকবে ওইটা যদি আমরা নিচের দিকে দেই তাহলেই সাম্যাবস্থায় থাকবে, না হলে সাম্যাবস্থায় থাকবে না। কনসেপ্টটা বুঝতে পারছো? কিন্তু স্যার আমি এটা কোশ্চেন করি, বলো। এখানে তো ডাব্লুর মানটা আর নিট বলের মানটা আলাদা, ঠিক না? হ্যাঁ, অবশ্যই এটা আলাদা, হ্যাঁ, 25,000 হ্যাঁ। এটা থেকে এটা কেন মাইনাস করা আচ্ছা লাগবে এটা আমি এই তোমাকে বলি, কনসেপ্টটা? দেখো এখানে যদি হয়, এখানে যদি এরকম হয় যে এফ নিট বল যেটা সেটা তো 25,000, আর ডাব্লু যেটা হ্যাঁ, সেটা তার হচ্ছে তার নিট বলটা কোন দিকে কাজ করতেছে, নিট বলটা উপরের দিকে কাজ করতেছে, আর ডাব্লু যেটা সেটা নিচের দিকে কাজ করতেছে, এটা বুঝতে পারছো? হ্যাঁ, ডাব্লুটা নিচের দিকে, নিট বলটা উপরের দিকে, এটা বুঝতে আচ্ছা পারছি। এখন আমাকে বলো যে যদি 25,000 বল উপরের দিকে কাজ করে তাহলে বস্তুটা কি নিচের দিকে নামবে নাকি স্থির থাকবে না উপরের দিকে যাবে? যেহেতু এটার ওজন অনেক বেশি আর নিট বলটা যেহেতু 25,000, তাহলে উপরের দিকে যাবে। উপরের দিকে যাবে। ওজন যেহেতু অনেক কম, তাইলে যেহেতু বলটা নিট বলটা উপরের দিকে কাজ করতেছে, তাহলে কি হবে এটা তোমার হচ্ছে আহ কি হবে বলো? উপরের দিকে চলে যাবে মাইনাস। বস্তুটা। হ্যাঁ, এখন তোমার ওজন যদি অনেক বাড়াইতে পারো, ওজন যদি তুমি 25,000 করতে পারো তাহলে সে স্থির থাকবে, এটা একটা উপায়। হ্যাঁ, কিন্তু আমাকে বলে দিছে ঠিক আছে। যে ওজন বাড়ানো যাবে না, তুমি বল দিতে পারবা। এখন যদি আমরা উপরের দিকেই বল দেই, উপরের দিকে এমনিতেই 25,000 বল, আবার যদি উপরের দিকেই বল দেই তাহলে কি হবে? তাহলে সে তো আরো উপরে চলে তাহলে যাবে। উপরে চলে যাবে। তাহলে আমাদের নিচের দিকে বল দিতে হবে, এটা বুঝতে পারছো? হ্যাঁ, এখন নিচের দিকে কতটুকু বল দিব? নিচের দিকে কতটুকু বল দিব? আমরা নিচের দিকে কতটুকু বল দিছি অলরেডি। তো আমরা ডাব্লু যেটা সেটা তো নিচের দিকে বল যাচ্ছে। হ্যাঁ, এখন উপরের দিকে যতটুকু বল তার থেকে যদি আমরা ডাব্লুটা মাইনাস করে দেই তাহলে যতটুকু বাকি থাকবে অতটুকু বল যদি আমরা নিচের দিকে দিয়ে দেই তাহলেই তো বস্তুটা স্থির থাকবে। বুঝতে পারছো বুঝতে ব্যাপারটা? পারছি। তো জি, এইটাই হচ্ছে বুঝতে যে তোমার কনসেপ্ট। আমি টোটাল ম্যাথটা করে দিব না, ম্যাথটা তুমি নিজে নিজে করবে, আর রেকর্ডিংও যেহেতু থাকবে সো রেকর্ডটাও দেখবা। বাট দি থিং ইজ কনসেপ্টটা এইটা, বুঝতে পারছো? আহামরি কঠিন জিনিস না, বাট ছোট ছোট জিনিসগুলো যখন একসাথে করো তখন একটু প্র্যাকটিস করতে হবে আর কি। সো আমরা 3 নাম্বার ম্যাথে চলে যাই, ঠিক আছে? ঠিক আছে স্যার। নাকি? সো 3 নাম্বার প্রবলেমে যাই। 3 নাম্বার প্রবলেম কি বলছে দেখো। স্যার এটা 2 নাম্বার প্রবলেম। হ্যাঁ, 3 নাম্বার প্রবলেমটা দেখো একটু, প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে উদ্দীপকে উল্লিখিত দুইজনের মধ্যে কার উক্তিটি সঠিক গাণিতিকভাবে সো যাচাই করো। দুইজন তার দুইটা মানে কথা হলো বলছে, ঠিক আছে? দুইজন এ দুইটা কথা বিন্দুতে। বলছে। দুইজন দুইটা কথা বলছে, কি বলছে? যে চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, দ্বাদশ শ্রেণীর ছাত্রী লাবিবা, লাবিবা একটা কথা বলছে, আর লামিসা। বলছে যে এ বিন্দুতে স্থাপিত পি পি বস্তুটি ঝুলবে। তার মানে পি বস্তুটা কি হবে? এ বিন্দুতে একটা আহ, বস্তু আছে, এই বস্তুটা ঝুলবে, এটা বলছে। কিন্তু তার বান্ধবী এরকম থাকে না যে নিজের বান্ধবী উল্টাপাল্টা কথা বলে, তো লামিসা বলতেছে না এটা সম্ভব না। সো এখন তোমাকে দেখতে হবে এই যে আগের যে ম্যাথটা করলা তুমি, এই ম্যাথটা আর এই ম্যাথের ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এখানে এই যে +1 চার্জটা দেওয়া নাই, দেখছো কি? হ্যাঁ, এই চার্জটা যদি দেওয়া থাকতো তাহলে কোনো ঝামেলা ছিল না, এই ম্যাথটা তুমি এমনিতেই করে ফেলতা। তো তুমি প্লাস তাহলে ওয়ান কি স্যার কুলম্ব প্লাস চার্জ, ওয়ান ধরে নেব? হ্যাঁ +1 চার্জ ধরে নিয়ে আসলে দেখবা যে এটা ঝুলবে কি ঝুলবে না। কখন ঝুলবে? যদি ডাব্লু যদি ডাব্লু বেশি হয় তাহলে কি হবে? পড়ে যাবে। হ্যাঁ, এফ নিটের চেয়ে যদি বেশি হয়, আর যদি ডাব্লু এফ নিট বেশি হয় তাহলে কি ঝুলবে, আর যদি ইকুয়াল হয় তাহলে কি হবে? ইকুয়াল হলে ঝুলবে। ইকুয়াল হলে স্থির থাকবে, ইকুয়াল ঝুলবে হলে বাট স্থির থাকবে। হ্যাঁ, আর ডাব্লু বেশি হলে নিচের দিকে পড়ে যাবে, আর ডাব্লু কম হলে আর উপরের দিকে উঠে যাবে। ডাব্লু কম উপরের দিকে এটাই চলে বুঝতে যাবে। পারছো? আগের ম্যাথে এই ম্যাথে একদম সেম, বাসায় প্র্যাকটিস করবে এটা। চলো 4 নাম্বার ম্যাথে যাই। 4 নাম্বারে কি বলছে দেখো, কি বলছে? ডি বিন্দুর গোলকটি উপরে উঠবে কিনা। সো ডি বিন্দুতে একটা গোলক আছে। স্যার আপনি একটু ওয়েট করেন, হালকা স্ক্রিনটা একটু ঝাপসা লাগতেছে, এটা চলে গেছে। সো এখানে বলছে যে ডি ডি বিন্দুতে বিন্দুতে যেই
ডি বিন্দুতে যেই গোলকটা আছে, এই গোলকটার দেখো ভরটাও দেওয়া আছে আবার চার্জটাও দেওয়া আছে উদ্দীপকে, দেখছো? যে ডি জি বিন্দুতে একটা গোলক আছে, এটার চার্জ হচ্ছে 1 মাইক্রোকুলম আর ভর হচ্ছে যে 100 গ্রাম। এই বি বিন্দুটা উপরে উঠবে কিনা, এখন উপরে উঠবে কখন বলো তো? এখন এ বিন্দুতে একটা চার্জ আছে, বি বিন্দুতে একটা চার্জ আছে, এই দুইটা চার্জ চার্জ কি করবে? F1 আর F2 বল প্রয়োগ করবে। প্রয়োগ এখন দেখো করবে। এটা প্লাস চার্জ, ডি বিন্দুতে যেটা আছে সেটা হচ্ছে +1 কুলম, 1 মাইক্রোকুলম, আর এটা হচ্ছে মাইনাস, মাইনাস মানে কি আকর্ষণ করবে। তাহলে এ বি দুইটাই আকর্ষণ। এখন F1 F2 থেকে আমরা এফ নিট পাবো। এফ নিট যদি বেশি হয় ডাব্লু থেকে, এফ নিট যদি ডাব্লু থেকে বেশি হয় তাহলে কি হবে? উপরে স্যার উঠবে। তাহলে উপরে চলে যাবে। হ্যাঁ, আর যদি ডাব্লুটা বেশি হয়, ডাব্লু বেশি তাহলে হলে নিচে। তাহলে ওইখানেই থাকবে, ঝুলবে না। আর যদি সমান হয় তাহলে ওইখানেই থাকবে। এটা কি বুঝতে পারছো? স্যার আমি বলি যদি ডাব্লুটা বেশি হয় তাহলে তো নিচে চলে আসবে, মানে নিচে নিচে কোথায় যাবে? থাকবে এটা না, তো গ্রাউন্ডেই আছে না? মানে গ্রাউন্ডেই থাকবে, ওটাই গ্রাউন্ডেই থাকবে, বলতেছি। বুঝতে পারছো? এটা তো আর নিচে যাচ্ছে না। তো চলো পরের প্রবলেমটাতে যাই। কি মনে হচ্ছে দেখে? মানে অনেকে তো পড়া থাকে আগে থেকে। আচ্ছা, আপনি এটা কি শেষ পড়া? করি তারপর বলতেছি। সেখানে দেখো বলছে 5-এর ঘ নাম্বারটা, 16 বলের উপর ক্রিয়াশীল তড়িৎ বল ও স্যার অভিকর্ষ বলের আপনি মান। 2 মিনিট একটু ব্রেক দিবেন। এক 4টা ম্যাথ বুঝছি, দুই ঠিক আছে, মিনিট ঠিক আছে, ব্রেক ঠিক দেবেন। আছে, ঠিক আছে। তো চলো স্যার এই এই রেকর্ডিং গুলো আপলোড দিবেন কোনটাতে? ফেসবুকে না? ইউটিউবে, ইউটিউবে আপলোড দিয়ে দেব। ইউটিউবে আপলোড স্যার দিলে এখন দেখা আমি সুবিধা হবে আর কি। ঠিক আছে। তারপরে স্যারের যদি পরে যদি স্যারের ভালো স্যার তাহলে তো ভালো হয়, তারপরে আপনি কি করতে পারবেন, আগামী বছর নতুন কতগুলো স্টুডেন্ট নিতে পারবেন না স্যার? দাঁড়ি দেখে যদি আপনাকে কল দিবে, স্যার আমার তো পড়া লাগে, এই স্যারের কত লাভ, স্যার আপনার কত লাভ দেখছেন, মানে এক এক দিলে দুই পাখি। আমার পেড করা ক্লাসগুলো আপনি ইউটিউবে আপলোড দিবেন, ওরা বিনা পয়সা দেখে পরে আপনার কাছে আবার পড়বে। এটা মানে আপনি এক দিলে দুই পাখি, একদিকে আপনার টাকা আমার থেকেও নেওয়া হয়ে গেল, আবার অন্যদিকে অন্যজনকে আপনি একটা সাহায্য করলেন। মানে আমিও কিছু বলতে পারবো না, কারণ আপনি তো বলবেন যে আমি তোমার সুবিধার জন্য দিচ্ছি। বুঝতে পারছি। আচ্ছা, তোমার ইচ্ছা এটা। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে হচ্ছে যে তোমার জিজ্ঞেস করছে যে আহ, আপনি খুব এখানে শিয়ানা মানুষ। লাস্ট লাইনটা দেখো। দেখো এইটা একটা ব্যাপার হচ্ছে কি যে আহ, এই ক্লাসগুলা আমি খুব এফোর্ট দিয়ে বানাইতেছি, ঠিক আছে? এটা ক্লাস দেখলে টের পাওয়া যায়। তো এখানে যদি কারো উপকারে আসে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে তো ভালো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। অবশ্যই আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, কারণ অনেক স্টুডেন্টই আছে যে ফিনান্সিয়াল কারণে পড়াশোনার অনেক সমস্যা হয়ে যায়। আমি নিজেও তো অনেক সময় অনেক সমস্যায় পড়ি। তো সবার তো অনেক সামর্থ্য থাকেও না একটা ভালো টিচারের কাছে পড়া। আর ভালো টিচারের কাছে পড়তে গেলে অনেক টাকা লাগে। সবাই তো টাকার না জানেন, আপনি যেহেতু আমাকে টাকার জন্যই পড়াচ্ছেন। আমিও আপনার কাছে টাকার বিনিময়ে পড়তেছি। আপনিও তার আপনার শিক্ষকের কাছেও টাকার বিনিময়ে পড়তেছেন। জিনিসটা আমি বুঝি। আমি এক্স্যাক্টলি। আপনাকে জাস্ট একটু মজা করে বললাম আরকি। হ্যাঁ, বুঝতে মাইন্ড পারছি। করার চেষ্টা করেন। আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের 5 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। হুম। তো আর কয়েকটা কোশ্চেন আছে। তো এখানে দেখো লাস্ট লাইনে বলছে যে 10 গ্রাম ভরের, স্যার কোশ্চেনটা তো পড়িনি। কোশ্চেন না পড়ে যদি 16 আমরা লাস্ট বল লাইনটা একটু দেখো। বলছে যে আচ্ছা 16 বলের উপর প্রতিক্রিয়া, স্যার উপর 16 বলটা কি একটু জানতে পারি? এইটাই তো বলতেছি 16 বলটা কি। বলছে যে 10 গ্রাম ভরের +1 কুলম চার্জ মানের চার্জ একটি 16 বল বর্গাকার তলের কেন্দ্রে স্থাপন করা হইলো। 16 বল কিছুই না, একটা বল, ঠিক আছে, ছোট টাইপের বল এইখানে স্থাপন করা হইলো স্যার +1। আপনি একটু পরে কথা বলেন তো। আমাদের এখান থেকে ট্রাক যাচ্ছে তো কথাটা আমি ধরতে পারবো না। একটু ওয়েট করেন। এই কথাটা বলে আমি কিছু বুঝতে পারতাম না। এর ঠিক জন্য আছে, বুঝতে আপনাকে পারছি। সো 16 বল হচ্ছে কি একটা বল, এখানে এইটার +1 কুলম চার্জ আর 10 গ্রাম ভর, ঠিক আছে। তো এই যে হুম, এই বিন্দুটাতে একদম কেন্দ্রে, তো কেন্দ্রটাকে আমরা ধরলাম ও, ঠিক আছে। ওই বিন্দুতে জি আসলে এটাকে জিজ্ঞেস করছে যে অভিকর্ষ বলের মান। এই যে বলটা, এটার অভিকর্ষ বল কত? তো এটার অভিকর্ষ বল হচ্ছে mg। এম মান হচ্ছে যে এই যে 10 গ্রাম, তো 10 গ্রামকে আমরা যদি 100 দিয়ে ভাগ করে দেই তাহলে কেজি হয়ে যাবে, তাই না? আর 1000 দিয়ে যদি ভাগ দেই তাহলে কেজি হয়ে যাবে। আর জি হচ্ছে স্যার নাইন আপনার পয়েন্ট এইট সাউন্ডটা আমি ভালো মতো পাচ্ছি না।
এখন শুনতে আমি পাচ্ছ? একবার লিখি আর একবার ঢুকবো। এখন শুনতে পাচ্ছ? তো এটা হচ্ছে যে তোমার হলো আহ অভিকর্ষজ বলের মান। অভিকর্ষজ বলের মান মানে হচ্ছে যে এই ডাব্লু আর কি, ঠিক আছে? তো ডাব্লু হ্যাঁ যদি আমরা ডাব। দেখি তাহলে হচ্ছে এমটা দেওয়া আছে, জিটাও দেওয়া আছে। সো আমরা এখানে একটা ভ্যালু পাবো, ঠিক আছে? সো হ্যাঁ এখানে একটা ভ্যালু পাবো ডাব্লু। আর বলছে যে এই অভিকর্ষজ বলের মান আর এই যে ক্রিয়াশীল তড়িৎ বল, তড়িৎ বল মানে হচ্ছে এফ, কিছুই না, এটা হচ্ছে বল, ঠিক আছে? তো এইখানে ওকে। আমাকে বলো যে কি কি বল, এই যে কি কি বল এখানে হচ্ছে যে আমি শুধু অভিকর্ষ বল তড়িৎ বলটা বুঝতে পারছি, কিন্তু শোলা বলটা আপনি কি বলছেন ওটা শোলা আমি খেয়াল বলটা করতে হচ্ছে পারি। যে এখানে একটা বিন্দু বল আর কি। ও এই যে কেন্দ্রে মানে ও মাঝখানেরটা মাঝখানে কেন্দ্রে। একটা বল, ওইটাকেই শোলা বল বলতেছে আর কি। এখানে আহামরি কোনো মানে এটা ডেফিনেশন নাই আর কি, বুঝতে পারছো? জি মাঝখানে যে বলটা থাকে ওটাকে আমরা শোলা বল বলতেছি, যে চার্জটা থাকে বা যেটা। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে এই ওজনটা দেখলাম এই শোলা বলে, ঠিক আছে? জি। এখন তড়িৎ বল, এখানে এই শোলা বলের উপর তড়িৎ বল, তড়িৎ বল মানে হচ্ছে যে এফ। এখন দেখো এখানে একটা কথা বলছে যে এই চার কোণা এ বি সি ডি তে যথাক্রমে এইটা 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 আর এইটা, এই চারটা চার্জ হচ্ছে যে স্থাপন করা হয়েছে, ঠিক আছে? তার জি মানে এ বিন্দুতেও চার্জ আছে, বি বিন্দুতেও চার্জ আছে, সি বিন্দুতেও চার্জ আছে, ডি সব বিন্দুতেই চার্জ আছে, চার কোণায় চারটা চার্জ আছে। তাহলে কি হবে এখন বলো তো? চার কোণায় যদি চারটা চার্জ থাকে তাহলে তুমি নিট তো চার্জটা সেগুলো কিভাবে বের আলাদা করবা? আলাদা করে বার করতে হবে না? হ্যাঁ, তুমি নিট চার্জটা কিভাবে বের করবা, মানে এফ নিট এটা কিভাবে বের করবা? এটা তো আমিও বলতে চাইলাম চার কোণায় আপনাকে, এখন দেখো মাঝখানে যে চার্জটা কিন্তু সেটা এগুলো প্লাস তো চার্জ। সেম সেম স্যার, চার্জ গুলো তো সেম সেম। এক্স্যাক্টলি, এ মাঝখানে আর যেই বি এর। মাঝখানে যেই চার্জটা, দেখো মাঝখানে হ্যাঁ যেই চার্জটা, একটু একটু আমি আঁকাই, ঠিক আছে? মাঝখানে যেই চার্জটা সেটা হচ্ছে প্লাস স্যার, চার্জ। আপনি একটু আপনি অন্য একটা কালার দিয়ে আঁকান, তাহলে ঠিক আছে, সবচেয়ে ভালো। একটু সাদা কালার দিয়ে আঁকান, তাহলে এটা হাইলাইট থাকে। সো এই যে দেখো মাঝখানে যেই চার্জটা, ঠিক আছে? হ্যাঁ এই যে মাঝখানে যেই চার্জটা, এটা কি প্লাস চার্জ? চারপাশে যেই চার্জটা আছে সেগুলাও প্লাস চার্জ, বুঝতে পারছো? শোন। জি। চারপাশে যেই চার্জটা আছে সেটাও প্লাস চার্জ। এখন এই প্লাস চার্জটা এটাকে কি করবে বলো তো? এটাকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করে কি করবে? আবার মানে এই প্লাস চার্জটা বি- এটাকে কি করবে? এটাও বিকর্ষণ করবে। আচ্ছা, ধরো আমি ধরে নিলাম যে এ বিকর্ষণ করতেছে, বিও বিকর্ষণ করতেছে, আমি ধরলাম এটা এ বিন্দু এটা বি বিন্দু। তাহলে বিকর্ষণ যদি জি করে তাহলে সে কি হবে, সে একটু উপরে উঠে যাবে না? এফ ওই স্যার, যে, বিকর্ষণ করে কিভাবে উপরে উঠে যাবো? এটা তো আর আচ্ছা ইয়া দেখো করতে পারবে বিকর্ষণ না, করলে এটা তো নিচে কিভাবে নামবে। উপরে উঠে যায়। আমরা একটু আগে কিন্তু দেখছিলাম যে ডাব্লুর কারণে সে নিচে নামে, আর এফ কস থিটার কারণে সে উপরে উঠে। নিট। হ্যাঁ, নিট বলের কারণে উপরে উঠে। হ্যাঁ, এফ কস থিটার কারণে উপরে উঠে না? হ্যাঁ। So, এইটাই কিন্তু এখানে আমরা কনসেপ্টটা কাজে লাগাচ্ছি। So, এখানে এফ কস থিটার কারণে সে উপরে উঠে যাবে, এটা কি বুঝতে পারছো? cos থিটা করে। জি, বুঝতে পারছি। এটা কি বুঝতে পারছো যে এই ডাব্লুর কারণে সে নিচে নামতো, কিন্তু দুই পাশে দুইটা চার্জ তাকে ঠেলা দিয়ে উপরে তুলতেছে। সো উপরে তুললে তো এই চার্জটা তো ঠেলা দিয়ে এইদিকে নিয়ে যাবে, আর এই চার্জটা তো ঠেলা দিয়ে এইদিকে নিয়ে যাবে। সো আলটিমেটলি সে কোথায় থাকবে? সে থাকবে এইখানে, এই জায়গাটাতে। কেন এখানে থাকবে? জি, কারণ এফ কস থিটার কারণে। দুইজনই বল প্রয়োগ করতেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, বুঝতে পারছো কনসেপ্টটা? ইয়া। আচ্ছা, এখন আমাদের কথা হইতেছে কি যে যদি উপরে তো কোনো চার্জ না থাকতো, যদি উপরে কোনো চার্জ না থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো, তাই না? জি যদি উপরে কোনো চার্জ না থাকতো, এই যে দেখো ডি বিন্দু আর সি বিন্দুতে দুইটা চার্জ রয়েছে। এখন এরা কি করবে বলো তো? এরা কি করবে? এখন আমার ধরো বস্তুটার এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে প্লাস ও আবার কি করবে, এটারে ঠেলা দিবে, ঠেলা দিয়ে নিচে নিচে নামানোর চেষ্টা করবে। আবার এই প্লাসটা ঠেলা দিয়ে নিচে নামানোর চেষ্টা করবে। তো আলটিমেটলি বস্তুটা এইখানে থাকবে, এই জায়গাটাতে থাকবে। তার মানে কি আসলে? তার মানে এটা মানে এটা মানে মাঝখানে থাকবে। হ্যাঁ, ও তার মানে মানে কি আসলে? তার গতিশীল মানে হবে হচ্ছে না। যে, তার মানে দেখো আমরা যদি এটাকে ধরি যে এখানে এফ বি বল জেনারেট হবে, এটাকে যদি এফ বি বল ধরি, আর এটাকে যদি এফ ডি বল ধরি, তার মানে এফ বি মাইনাস এফ ডি এটা যদি করি, তাহলে বস্তুটা কি হবে? বস্তুটার পজিশন আমরা খুঁজে পাবো, বুঝতে পারছো এটা? স্যার, আপনি স্পিকারটা এখন ঠিক করেন, এখন কথা বোঝা যাচ্ছে না। কথা বুঝতে পারতেছো না? হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ,
তো আমরা যদি এফ বি মাইনাস এফ ডি করি তাহলে বস্তুটার পজিশনটা খুঁজে পাবো। আবার যদি এফ এ মাইনাস এফ সি করি তাহলে বস্তুটার পজিশন খুঁজে পাবো। মানে কর্ণ বরাবর করলে আমি বের করতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছো? তো এটাকে আমরা এফ ওয়ান ধরলাম, এটাকে আমরা এফ টু স্যার ধরলাম। এখন কি কর্ণটাকে হাফ হাফ করে ধরবো? মানে কর্ণ যদি বের করি তখন কি হাফ করে নিব, মানে কর্ণগুলাকে? ডিস্টেন্সের কথা বলতেছো? ডিস্টেন্সটা আমি বলি, কর্ণর একটা সূত্র আছে না, হ্যাঁ। ডি সমান সমান হচ্ছে এ রুট রুট টু, এক বাই টু দিব নাকি শুধু টু, মানে রুট টুই থাকবে? এটাকে কর্ণটাকে কি চার ভাগ করে ফেলবো নাকি আচ্ছা, পুরো এখানে অর্ধেক দেখো অর্ধেক? আমাদের, এখানে দেখো কি বলছে যে 1 মিটার দৈর্ঘ্যের বর্গাকার টেবিল। 1 মিটার দৈর্ঘ্যের বলছে না? জি এই যে দেখো 1 মিটার দৈর্ঘ্যের, তার মানে এটা কি 1 মিটার? বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। এখন আমাদের ডিস্টেন্স কতটুকু লাগবে? আমাদের ডিস্টেন্স কতটুকু লাগবে এটা বলো। আমাদের ডিস্টেন্সটা এক এক মিটার। আমরা যদি এফ ওয়ান বের করতে চাই, এফ ওয়ান মানে কি? এফ ওয়ান মানে হচ্ছে যে এসি, ও তাই না? এ সরি মাইনাস সরি সি। হ্যাঁ হ্যাঁ এসি। তাহলে আর এসি এফ যদি টু হচ্ছে বিডি। এ এ আমরা এ এ মানে এফ এ বের করব মাইনাস এফ সি বের করব, তাই না? দেখো দেখো এই জায়গাটাতে একটু মনোযোগ দাও। আমরা এফ টু, এফ টু অথবা এফ ওয়ান বলতে পারি, যেটাই বলি না কেন। এখানে কি করব, এফ এ বের করব আর এফ সি বের করব, তাই না? জি এফ এ কত হবে, হ্যাঁ, এফ এর ডিসটেন্সটা কত হবে? এখানে তো চার্জটা নিয়ে কোনো সমস্যা নেই, এখানেও চার্জ দেওয়া আছে, এখানেও চার্জ দেওয়া আছে, এখানে চার্জ দেওয়া আছে। তাই না? হ্যাঁ এখানেও চার্জে চার্জ আমরা দেওয়া আছে, বুঝি। এখানেও চার্জ দেওয়া আছে, তো ডিসটেন্স কতটুকু ধরবো? ডিসটেন্স এতটুকু ধরবো হ্যাঁ এফ এর জন্য। So, এতটুকু ডিসটেন্স আসলে কতটুকু হবে বলো? স্যার এখানে যদি মান তার মানে দেওয়া হচ্ছে যে থাকে এ রুট টু ছিল হচ্ছে টোটাল কর্ণটা, ডিভাইডেড বাই যদি টু করি, তাহলে এর মান হ্যাঁ হচ্ছে যে কত? এর মান হচ্ছে যে ওয়ান। সো ওয়ান যদি বসাই দেই, এর মান ওয়ান না? এই টোটালটা ওয়ান দেওয়া আছে। হ্যাঁ ওয়ান। তো ওয়ান রুট টু ডিভাইডেড বাই টু, সো এটা যদি আমরা করি তাহলে এই টুটাকে আমরা রুট টু ইন্টু রুট টু লিখতে পারি। টুটাকে রুট টু লিখতে পারি না? সো রুট টু কেটে যাবে, তাহলে থাকবে ওয়ান বাই রুট টু। সো আলটিমেটলি এখানে ডিস্টেন্সটা হবে হচ্ছে যে ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার। বুঝতে পারছো? সবগুলোতেই ওয়ান বাই রুট টু হোল স্কোয়ারই হবে, কারণ যেহেতু ডিস্টেন্সটা সমান। তো হ্যাঁ আমরা এফ ওয়ান বের করব, তারপরে এফ সি বের করব, মানে এফ এ বের করব, এফ সি বের করব, মাইনাস করে দিব, সেটাকে আমরা এফ টু ধরলাম। আবার এফ বি বের করব, এফ ডি বের করব, সেটাকে আমরা মাইনাস করে দিয়ে এফ ওয়ান বের করলাম। এখন এফ ওয়ান আর এফ টু এর আমরা এফ নিটটা বের করব। এফ নিটটা বের করে আমরা দেখব যে এটা ডাব্লুর চেয়ে বড় কিনা। যদি ডাব্লুর চেয়ে বড় হয় তাহলে কি হবে? তাহলে জাস্ট কমেন্ট করে দিব যে শোলা বল, শোলা বলের উপর তড়িৎ ক্রিয়াশীল তড়িৎ বল আর অভিকর্ষজ বল সমান নয়। বুঝতে পারছো? মানে জি এফ নিটটা যদি বড় হয় তাহলে বলে দিব যে সমান নয়, আবার যদি ডাব্লু বড় হয় তাহলে বলে দিব যে সমান নয়। কনসেপ্টটা বুঝতে পারছো? জি স্যার কনসেপ্ট এখন বুঝতে ঠিক পারছি, আছে, ক্লিয়ার চলো হয়েছে। আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই। তো এইখানে দেখো কোশ্চেনটা কি বলছে। আমাদের প্রায় শেষ, ঠিক আছে? ক্লাসটা আমাদের মোটামুটি 1 ঘন্টা হয়ে যাচ্ছে। স্যার আপনি এর পরে সেকেন্ড টাইপটা বুঝাবেন না? দেখি টাইম পাইলে বোঝাবো। আমার কালকে 2টা পরীক্ষা, বুঝছো? সো খুব চাপের মধ্যে আছি আর কি, সারাদিন খুব ব্যস্ত ছিলাম। আচ্ছা এটা শেষ করে নেই তারপরে কথা বলছি। সেখানে বলছে যে 6-এর ঘ নাম্বার, এ বিন্দুতে, এই যে এ বিন্দু আছে না, এই বিন্দুটাতে হ্যাঁ 2 কেজি ভরের, 2 কেজি ভরের যদি একটা বস্তু ঝুলায় রাখো তাহলে মানে কি পরিমাণ ব্যবস্থা নিতে হবে? মানে এখানে জিজ্ঞেস করছে কিছুই না, দেখো এই কিউ ওয়ানটা বলে দিছে, কিউ ওয়ান মানে এখানকার চার্জটা বলে দিছে 3 × 10⁻⁹। আবার কিউ টুটা বলে দিছে, দেখছো? তো এখানে বলছে যে কি পরিমাণ চার্জ রাখলে, ধরো প্লাস ওয়ান, বা আগে বলে দিত না যে প্লাস ওয়ান চার্জ রাখলাম এটা ঝুলবে কিনা, আগে এরকম কোশ্চেন করতো না? তো বলছে যে ঝুলায়ে রাখতে কি পরিমাণ চার্জ দিতে হবে এখানে। বুঝতে পারছো? মানে এই 2 কেজি ভরের বস্তুটাকে যদি তুমি ঝুলায় রাখতে চাও তাহলে কি পরিমাণ চার্জ এখানে দিতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা বুঝতে পারছো? স্যার শুনতে পাচ্ছেন? মনোযোগ দাও, শেষ করতে হবে। সো এইখানে তোমার হচ্ছে এ বিন্দুতে একটা 2 কেজির কি আছে, ভর আছে, ঠিক আছে? একটা ভর আছে। অন্য কোশ্চেন গুলাতে বলে দিত যে +1 কুলম্ব চার্জ এখানে আছে,
তো এই বস্তুটা ঝুলবে কিনা এটা কোশ্চেন করতো। এইখানে বলছে এখানে কোনো চার্জ দেওয়া নাই, সেখানে বলছে চার্জটাই কত হবে, চার্জটা বের করো। বস্তুটা স্যার ঝুলে এখানে তো থাকবে। চার্জ দেওয়া আছে। কই চার্জ দেওয়া আছে? ও স্যার এটাতে Q1 Q2। তো এখানে এই বিন্দুতে চার্জ দেওয়া আছে, এই বিন্দুতেও চার্জ দেওয়া আছে, মানে এ আর সি বিন্দুতে, বি আর সি বিন্দুতে দেওয়া আছে, এই বিন্দুতে কোনো চার্জ দেওয়া নাই। ওই চার্জটাই আমাদের বের করতে হবে। এখন চার্জ কিভাবে বের করব? স্যার আপনি তো চার্জটা কিভাবে বলছেন বের করব? আগে চার্জ ধরে নিতাম, 1 হ্যাঁ, ধরে এখন নিব, কিন্তু দেখো এখানে আমরা 1 ধরে আমরা নিলে একটা ভুলটা কনসেপ্ট হয়ে যাবে। শিখছিলাম না, দেখো তো। আমরা এই দুইটা চার্জকে যদি একটা চার্জ ধরতে চাই তাহলে কি করতে হবে বলো? স্যার ওই যে লব্ধির সূত্রটা ব্যবহার করতে হবে, আর সমান সমান রুট। ঠিক আছে, স্যার একটু শুনতে দেখো। পাচ্ছেন? হ্যাঁ, আমরা যদি এইটাকে ধরি যে এটা হচ্ছে ডাব্লু, ঠিক আছে, নিচের দিকে ডাব্লু ক্রিয়েট হবে। ডাব্লু মানে হ্যাঁ, কি হবে? ডাব্লু মানে কত হবে বলো তো? ডাব্লিউ সমান সমান mg। ডাব্লু সমান সমান এমজি, তাই না? এমজি থেকে এম হচ্ছে 2 আর 9.8, তো এখান থেকে আমরা কত পাবো? 18.8। 18.8। তো এটা পাবো, 18.8 হবে। আচ্ছা, এটা আমরা এটা রাখলেও সমস্যা নাই, 2 ইন্টু 9.8 রাখলেও সমস্যা নাই। তো এইখানে দেখো, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে উপরের দিকে কি আসলে, এই দুইটা চার্জের জন্য উপরের দিকে কতটুকু বল প্রয়োগ হবে? স্যার উপরের দিকে সরি 19 সরি সরি অসুবিধা নাই, 19.6 এটা বলো হবে। যে এই দুইটা চার্জের জন্য, আমার ভুল হয়ে গেছে। এই হ্যাঁ দুইটা স্যার কি চার্জের জন্য বলছিলেন? হ্যাঁ, Q1 আর Q2। কিউ ওয়ান আর কিউ টু চার্জের জন্য উপরের দিকে কি বল প্রয়োগ হবে? কোন বলটা উপরের দিকে নিয়ে যাবে এই বস্তুটাকে? মনে আছে টু কোন টু এফ কস থেটা? এটা মনে আছে? না, এটা মনে ছিল না। এই যে টু এফ কস থেটা যে উপরের দিকে নিয়ে যাবে, মনে নাই? ও ওই যে উপাংশর যে ম্যাথ, এটাকে বুঝেছিলেন ওইটারটা। হ্যাঁ, টু এফ কস থেটা যে ওইটার উপরের দিকে ওইটার নিয়ে যাবে, করছে। এটা মনে নাই? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ দেখো, টু হ্যাঁ এফ কস এখন থেটা মনে যদি পড়ছে। উপরের দিকে নিয়ে যায় আর এই ডাব্লু যদি নিচের দিকে নিয়ে যায়, আর আমরা চাচ্ছি যে এটা ঝুলে থাকুক, অন্তত পক্ষে ঝুলে থাকুক, মানে হচ্ছে যে এটা বলতেছি যে এই বস্তুটা উপরের দিকে না যাক, অন্তত ঝুলে থাকুক, মানে স্থির থাকলেও থাকুক আর কি, ওই জায়গাটাতে থাকুক। তো আমরা এটা লিখতে পারি না, ডাব্লিউ ইকুয়ালস টু 2f cos থিটা, এটা লিখতে পারি। উম, আশা করি লেখা ডাব্লিউ যায়, নিচের দিকে কারণ আর এমনি। এফ 2f cos থিটা উপরের দিকে। ও হ্যাঁ। আর যদি ঝুলাই রাখতে চাই তাহলে বস্তুটাকে ওইখানেই থাকা লাগবে। তো আমরা ধরে আচ্ছা নিচ্ছি যে স্যার এই দুটো আমি সেম। কেন ফার্স্টে ধরতে পারি নাই, কারণ ওইটা চিত্রটা একটু পেঁচালো অন্যরকম ছিল তো, আর এইটা তো ত্রিভুজের মতো চিত্রটা, মানে এর জন্য একটু গুলাই এটা কি গেছে। বুঝতে পারছো যে ডাব্লিউ ইকুয়ালস টু 2f cos থিটা? এখন আমি একটা কোশ্চেন করি, আমি কখন এটা এটা এই ডাব্লিউ সমান সমান টু এফ কস থিটা, এটা অ্যাপ্লাইটা কিভাবে করব? মানে ধরেন আমি তো আসলে ধরতে পারলাম না। এখন ধরলাম, এখন আপনি বুঝে দিলেন, এখন কয়টা তো হ্যাঁ, অনেক সময় তো এটা কিভাবে শর্টে ধরতে পারবো? এই ম্যাথটা তোমাকে আমার কি করতে হবে, করে বুঝতে হবে যে কখন ধরতে হবে। আমাদের চার্জটা দেওয়া নাই, চার্জ বের করার জন্য আমরা হচ্ছে যে মানে এ বিন্দুতে যখন যে চার্জটা চার্জ দেওয়া নাই। দেওয়া না থাকবে তখন হ্যাঁ, আমাকে এইভাবে বের করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, তখন এইভাবে বের করো। বুঝতে পারছো? এখন দেখো থিটাটা বের করতে হবে। এখন দেখো এটা একটা আহ, এটা একটা হচ্ছে যে ত্রিভুজ, ঠিক আছে? তো এই ত্রিভুজটা যদি আমি তোমাকে বলে দেই যে এই ত্রিভুজটা হচ্ছে যে দুইটা, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, দেখো বলে দিছে না 2 মিটার করে? প্রশ্নটা দেখো, হ্যাঁ এই যে 2 মিটার 2 মিটার, তার মানে কি এটা একটা সমবাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ হ্যাঁ মানে কি? তার কোণগুলাও 60 ডিগ্রি করে হবে। এই যে কোণগুলা হ্যাঁ 60 ডিগ্রি করে। এখন কোণগুলা 60 ডিগ্রি মানে কি বলতো? আমি যদি এটাকে বাড়াই, ঠিক আছে। তাহলে এই যে এইটা একটা বল, এইটা একটা বল, তাই না? তাহলে এই দুইটা বলের মাঝে এই যে দেখো, এই যে এই বলটা, তাই না? আমরা তো এই এটা বলটা, কস থিটা। এই যে এফ কস থিটা কাউন্ট করতেছিলাম। তো হ্যাঁ, আমরা এফ এই কস অ্যাঙ্গেলটা নিব, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হবে? সরি সরি 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি তো টোটাল অ্যাঙ্গেলটা, তাই না? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম আপনি না? যে এই পুরাটা 60, এটাকে ভাগ করলে 30, 30 30 হবে, 30 হবে। বুঝতে পারছো? তো জি। এটা 30 ডিগ্রি হবে। তো এই অ্যাঙ্গেলটা আমরা নিব, তো আমরা এখানে লিখতে পারি 2f cos 30 ডিগ্রি। এখন cos 30 ডিগ্রির মান কত? হ্যাঁ, এটা পুরাটা কেন নিব না? আমি তো চাইলে পুরোটা, না সরি সরি কি বললাম, মাথা নষ্ট হয়ে গেছে। না না ঠিক আছে, সরি। ভালো না, ভালো কোশ্চেন করছো যে কেন পুরাটা নিবা না। এটা তোমার হচ্ছে যে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যে বলটা যাচ্ছে,
তাই না? 2f cos theta তো একদম y অক্ষ বরাবর যাচ্ছে না? জি। তো এইটার সাথে তোমার বাকি দুইটার 2f cos theta মানে কি, দুইটা বলের আমরা আলাদা আলাদা করে নিছি। দেখো একটু আমি একটু বোঝাই এই জিনিসটা, ভালো কোশ্চেন করছো বাট অনেক সময় তোমার দেখাই দিই একটু। এখন দেখো আমাদের মেইন টার্গেটটা কি দেখা যাচ্ছে, আমরা জানি হ্যাঁ, এটা দেখা 60 যাচ্ছে। ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে যে এইটা এইটা বের করা। এটা কত? এটা হচ্ছে যে f cos theta। এই যে এই বলটার জন্য মনে আছে কি, এই বলটার জন্য, এই যে এই বলটা, এই যে এটা F1 না, বা F ধরতে পারি, এটা কি বুঝতে হ্যাঁ, পারছো? So, F জি, F ধরতে F পারছি। F যদি বলি তাহলে এটা F cos theta। তাহলে এই বলটার সাথে এই এই বলটার সাথে এইটা কতটুকু ইসেতে আছে, এই বলটার সাথে এটা কতটুকু অ্যাঙ্গেলে আছে, এটা কি 60, 30। এটা কি 30 ডিগ্রি হবে না? কারণ এই টোটালটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি। আমার আঁকানোটা একটু বেশি বাঁকা হয়ে গেছে, কিন্তু জিনিসটা আসলে এরকম হবে না, জিনিসটা হবে হচ্ছে এরকম, এই যে এরকম। তো এইটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি।